ঈদের ছুটিতে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। নগরীর বিনোদন কেন্দ্র, চিড়িয়াখানা, পতেঙ্গা সৈকত ও ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে বেড়াতে যাচ্ছে লোকজন। চট্টগ্রামের বাইরের অনেক জেলা থেকেও অনেকে এসব ঈদ বিনোদন কেন্দ্রে আসছেন। বিনোদন কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, ঈদ নিয়ে তাদের নানা আয়োজন রয়েছে বিভিন্ন প্যাকেজ সহ ছাড়ের ব্যবস্থা। বাবুন পালের ক্যামেরায় জানাচ্ছেন রাজীব বড়ুয়া। বছর ঘুরে আনন্দ নিয়েই আবারও এসেছে ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে প্রিয়জনকে সাথে নিয়ে আনন্দ। আর এই আনন্দ ভাগাভাগি করতে পরিবারের প্রিয়জনদের সাথে নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যাচ্ছে লোকজন। কেউ ঝর্ণার পানিতে ভিজছে, কেউ বা করছে স্লাইডিং, আর কেউ বা পানিতে ঢেউয়ের তালে তালে নাচছে। বিনোদন কেন্দ্রগুলোতে দিনের শুরুতে কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে লোকের ভিড় বাড়তে থাকে। পরিবারকে নিয়ে সি ওয়ার্ল্ডে ঘুরতে আসলাম, অনেক আনন্দ করলাম, মজা করলাম, স্লিপারে উঠলাম, ডান্স করতেছি। আসলে সবাই মিলে আসছি একসাথে, খুবই মজা করতেছি, অনেক এনজয় হচ্ছে। প্রতি বছরে আসি, এখন আমার বড় আপু আর বড় দুলাভাই নাই, ওদেরকে অনেক মিস করতেছি আমরা। অভিভাবকদের সাথে আসা শিশুরাও এসব বিনোদন কেন্দ্রের বিভিন্ন রাইডে চড়তে পারার আনন্দের কথা জানান। আমি আমার বাবা মার সাথে এসেছি, এখানে সবগুলো রাইডে চড়েছি, খুব ভালো লেগেছে। বাঘ, সিংহ এগুলোকে দেখেছি, খুব ভালো লেগেছে আমার। চট্টগ্রামের বাইরের অনেক জেলা থেকেও অনেকে এসব ঈদ বিনোদন কেন্দ্রে এসেছেন পরিবারের সকল সদস্যদের নিয়ে। আমরা নোয়াখালী থেকে, লক্ষ্মীপুর থেকে আসছি, এখানে চিটাগাং ফয়েজ লেক ঘুরতে আসছি। আমার ছেলে এবং আমার বোন, আমার ওয়াইফ, আমরা এসেছি, আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। বিনোদন কেন্দ্রের কর্তৃপক্ষ বলছেন, ঈদকে কেন্দ্র করে তাদের নানা আয়োজন রয়েছে। ঈদ উপলক্ষে রয়েছে বিভিন্ন প্যাকেজ সহ ছাড়ের ব্যবস্থা। সি ওয়ার্ল্ডে হচ্ছে যে মিউজিক্যাল ইভেন্টগুলো মানুষ ডিমান্ড করে মানে ঈদের সময়, তো সেদিক থেকে আমরা মিউজিক্যাল ইভেন্টগুলোকে জোর দিয়েছি। এবার ঈদে এসব বিনোদন কেন্দ্র ছাড়াও নগরীর চিড়িয়াখানা, কর্ণফুলী নদীর তীর, পতেঙ্গা সৈকত, সিআরবি, ওয়ার সিমেট্রিতেও বেড়াতে যায় ঈদের ছুটিতে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড় বাড়ছে। সৈকতের নির্মল হাওয়ার আরাম থাকছে না সূর্যের তাপে। সমুদ্রের পানিও গরম, কিন্তু এসব গরম উপেক্ষা করে ঈদের পরদিন সৈকতে লাখো মানুষ এসে গেছে। ঈদ উদযাপন করছেন সবাই মিলে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সমুদ্র পাড়ের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হচ্ছে ৩৭ ডিগ্রি। এই প্রখর খরতার তাপ গায়ে মাখছে না কোনো পর্যটক। ঈদের দ্বিতীয় দিনের সমুদ্র সৈকতের এই ভিড় দীর্ঘ ৫ কিলোমিটার জোড়া। আবার সৈকত ছাড়াও কক্সবাজারের পর্যটন স্পটগুলোতেও কম বেশি ঘোরাফেরা আছে দর্শনার্থীদের। পর্যটকরা বললেন, সমুদ্রের কাছে না এলে অনেকেরই ঈদ উৎসব পূর্ণ হয় না। আমি গতকালকে সেই নানি বিচের ওয়াটার পার্কে ঘুরেছি, আর এখানে সাগরের বড় বড় ঢেউ আমার অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। আজকে ঈদের পরের দিন, আজকের যে লুকারান্ন, এটা উপভোগ করছি। আমি যাই গোসল করেছি, তারপর ধাপাধাপি করেছি। ইচ্ছা ছিল যে একটা ঈদ করব কক্সবাজারে, তো এই বছর এই ইচ্ছাটা পূরণ হয়েছে। যতবার আসি মনে হয় আবার আসি, প্রত্যেক বছর আসতে পারলে খুবই ভালো লাগতো। হিমছড়িতে গেছিলাম, তারপরে আপনার পাতুয়ার টেক গেলাম, তারপরে ইনানি বিচে গেলাম, তারপরে এখানে 2 দিন হলো আজকে দিয়ে। সমুদ্র স্নানের দুর্ঘটনা এড়াতে সতর্ক আছে লাইফগার্ড কর্মীরা। এছাড়া ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় কয়েকটি স্তর তৈরি করছে। কর্মকর্তারা বলছেন, ছুটির দিনগুলোতে বাড়তি পুলিশ দায়িত্ব পালন করছেন। কক্সবাজার আসা সকল ট্যুরিস্টদের নিরাপত্তা বিধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। কক্সবাজার বিচে যাতে তারা কোনো ধরনের হয়রানির শিকার না হয়, বা হোটেলে বা আসা যাওয়ার পথে যাতে তারা পরিবহনের সেক্টরে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, আমরা সেই ক্ষেত্রে যথাযথভাবে সব দিকে তদারকি করতেছি। হোটেল ব্যবসায়ীরা বলছেন, ঈদের দ্বিতীয় দিনে সব রুম ভরেনি। সামনে কয়েকদিন আশা করছেন শতভাগ রুম ভাড়া হয়ে যাবে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। ঈদ আনন্দ উদযাপনের খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কেমন দেখছেন? মানুষ কোথায় কোথায় বেশি ঘুরতে যাচ্ছে? দর্শনার্থীরা কি বলছেন? সার্বিক অবস্থা জানাবেন। জি তিশা, আপনাকে ধন্যবাদ। ঈদের এই আনন্দ সবাই উপভোগ করার জন্য, কিন্তু
এবার আমরা দেখছি বিভিন্ন বিনোদন যে স্পটগুলো আছে সেই জায়গাগুলোতে তাদের প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে। গতকালও আমরা দেখেছি, তার আগের দিনও একই অবস্থা। শহরের বিভিন্ন বিনোদন স্পট পাশাপাশি শুধু শহর নয়, গ্রামের কিছু কিছু এলাকা আছে যে এলাকাগুলোতে নির্মল বাতাস এবং প্রকৃতির যে আবহাওয়া সেখানে তারা নেওয়ার জন্য যাচ্ছেন। আমরা দেখছি যে শহরের পৌর পার্ক, খোকন পার্ক বা এর বাহিরে যেগুলো আছে, মহস্থানগড়, ঐতিহাসিক বেহুলা লক্ষিন্দারের বাসরঘর, ভাসু বিহার, অথবা যমুনা নদীর অববাহিকায় যেখানে প্রেম যমুনার ঘাট, এই সকল এলাকায় কিন্তু প্রচুর দর্শনার্থীদের দেখা যাচ্ছে। তারা প্রতিনিয়ত সেখানে যাচ্ছে, সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত সেই জায়গাগুলোতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শিশুরা তাদের দোলনা, বিভিন্ন ধরনের খেলনায় তারা কিন্তু উঠছে। এবং আমরা গতকালও দেখেছি যে বগুড়ার শেরপুরের বাঙ্গালী নদীর সেখানে পানি শুকিয়ে গিয়ে, অর্থাৎ পানি কমে যাওয়ার কারণে সেখানে প্রচুর মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেউ কেউ এটাকে বগুড়ার জাফলং এর সঙ্গে তুলনা করছেন। তৃষা, আসলে এই বিনোদন নেওয়ার জন্য মানুষের কিন্তু এক ধরনের আগ্রহ প্রচুর আছে, অথবা প্রাকৃতিক যে সুন্দর দৃশ্যগুলো আছে সেখানেও আমরা দেখছি মানুষ ভিড় করছে। এছাড়াও সন্ধ্যার পরে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টগুলোতেও সেখানে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আর ঈদ উপলক্ষে হোটেল রেস্টুরেন্টগুলোতে কিন্তু আগে থেকেই ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে, সাজসজ্জার কাজগুলো করা হয়েছে, বিভিন্ন ধরনের স্পেশাল খাবারের আইটেম করা হয়েছে এবং ঈদ উপলক্ষে সেগুলোকে ছাড় দেওয়া হয়েছে। এবং আমরা লক্ষ্য করছি যে এই বিনোদন পেতে মানুষ যেন নির্বিঘ্নে এই সকল স্পটে যেতে পারে এবং নিরাপত্তার যে ব্যবস্থা, সে ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। তৃষা, এই ছিল বগুড়ার বিনোদন স্পটগুলোর সর্বশেষ তথ্য। সাইদ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আবার আপনার সাথে যুক্ত হব। যাচ্ছে এই পরের সংবাদে। কুয়াকাটা সমুদ্র সৈকতে দর্শনার্থী ও পর্যটকদের সমাগম বেড়েছে। পর্যটকদের ভিড়ে সৈকতের পর্যটন স্পটগুলো হয়ে উঠেছে উৎসব মুখর। টুরিস্ট পুলিশ জানায়, পর্যটকদের নিরাপত্তায় সৈকতে 24 ঘন্টা দায়িত্ব পালন করছেন তারা। এছাড়াও সড়কে পুলিশ ও সাগরে নৌ পুলিশের টহলও জোরদার করা হয়েছে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের লম্বা ছুটিতে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আগমন ঘটেছে কুয়াকাটায়। শুটকিপল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইনপল্লী, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগান সহ অধিকাংশ পর্যটন স্পট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। পর্যটকরা জানান, প্রকৃতির অপার সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ এই সৈকত জুড়ে, কিন্তু পর্যটন প্রশাসনের সঠিক নিয়ন্ত্রণ ও দৃষ্টি না থাকায় এর সকল সৌন্দর্য ঢাকা পড়ে যাচ্ছে। কুয়াকাটা আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে এবং আরো ডেভেলপ করতে দেখা যাচ্ছে। এখানে যদি ওয়াকিং প্লেস থাকতো, বিশ্রামগার থাকতো, আরো ভালো হতো। 1 বছর আগেও দেখছি যে কুয়াকাটার আশপাশ অনেক খারাপ ছিল এবং চুরি ছিনতাই হতো, কিন্তু বর্তমান দেখা যাচ্ছে এই ঈদে এগুলো নাই। প্রচুর জিও ব্যাগের কারণে কিন্তু এখানে প্রায় নানা ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। পানিতে মজা করছি, অনেক কিছু করছি। এখানে দর্শনার্থীরা আগের থেকে অনেক বেশি। খুবই ভালো লাগলো এলাকার এই পরিবেশ, সাগর পাড়ে। হোটেল মোটেলের ব্যবসায়ীরা জানান, ঈদ উপলক্ষে তাদের 60 থেকে 70% রুম বুকিং হয়েছে। হোটেলগুলোতে দেয়া হয়েছে বিশেষ ছাড়। অনলাইনে বেশ কিছু বুকিং পেয়েছি। আমাদের ইতিমধ্যে প্রায় 60 থেকে 70% বুকিং হয়েছে এবং আর সামনে যে আরো 2-3 দিন আছে, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবারে আশা করি 100% বুকিং হবে। আমরা আজকে থেকেই বেশ সাড়া পাচ্ছি। আজকে আমাদের অলরেডি 80% বুকিং হয়ে গেছে এবং আশা করতেছি আগামীকাল থেকে ম্যাসিভ আকারে চাপটা বাড়বে। এদিকে টুরিস্ট পুলিশ জানায়, পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পোশাকি পুলিশ আছে, এরপরে সাদা পোশাকি পুলিশ আছে এবং যে কয়টি স্পট আছে, বিশেষ করে এই কুয়াকাটা যে কয়টি স্পট আছে, সব কয়টি স্পটেই আমাদের পুলিশ সর্বদাই চেষ্টা করছে যাতে অন্তপক্ষে পর্যটকদের নিরাপত্তা বিধান করতে পারে। কুয়াকাটা সৈকতের পাশাপাশি গভীর সমুদ্রে জেগে ওঠা চর বিজয় ও বৌদ্ধ মন্দিরে পর্যটকদের সমাগম সবচেয়ে বেশি। শরীফ আজাদ প্রীতম, ৭১। পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সংবাদদাতা মিলন কর্মকার রাজু। রাজু, ঈদের তৃতীয় দিনে আজ সৈকতে ভিড় কেমন দেখছেন? পর্যটকরা কি বলছেন? এছাড়া নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। গতকাল সারা রাত কিন্তু কুয়াকাটা সৈকতে পর্যটক এসে
এবং সারা রাত কিন্তু এখান থেকে দেশের বিভিন্ন স্থান থেকে যে যাত্রীবাহী বাস সহ বিভিন্ন প্রাইভেট কার, মাইক্রোবাস এরা নিয়ে কিন্তু কুয়াকাটা এসেছে। সেই হিসেবে গতকাল যে হোটেল মোটেল মালিকরা আমাদের জানিয়েছিলেন যে 70 থেকে 80% খুব আগাম বুকিং হয়ে গেছে, সেটা কিন্তু আসলে আজকে সেটা হয়তো শতভাগ ছাড়িয়ে যাবে। এখানকার যে আজকে সকালের অবস্থা, গতকাল কিন্তু এই অবস্থা ছিল না। আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু কুয়াকাটায় সৈকতে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে এবং সৈকতের পূর্ব থেকে পশ্চিম যে সৈকত, যেখানে 18 কিলোমিটার সৈকত, সৈকত জুড়ে কিন্তু পর্যটকদের পদচারণ। আপনাকে আমি একটু আপনি যদি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু পর্যটকরা এখানে ভিড় করছে, তারা তাদের জনকে নিয়ে সৈকতে এসেছে এবং সৈকতে তারা নিজেদের মতো আপন মানে ঘুরে বেড়াচ্ছে এবং এখানকার যে পর্যটকরা আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে আসলে সত্যি মনোমুগ্ধকর এই সৈকত। এখানে আসলে চোরাবালি না থাকায় পর্যটকরা যখন নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারছে, যেমন শিশুরাও কিন্তু তাদের অভিভাবকদের ছাড়াই কিন্তু সাগরে একাকি ঘুরে বেড়াতে পারছে। আপনি হয়তো ক্যামেরার সাথে দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো যে কুয়াকাটা এখন আসলে পর্যটকদের কাছে কতটা নিরাপদ। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে যে এখানকার প্রশাসন আমাদের যে বিষয়টি জানিয়েছেন সেটা হচ্ছে যে এখানকার সৈকতে এবং সড়কে কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সড়কে যেরকম ছিল সারা রাত কিন্তু পুলিশের টহল ছিল এবং এখন কিন্তু সৈকতে কিন্তু টুরিস্ট পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি কিন্তু যে ফায়ার সার্ভিস কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে, তারা তাদের যে সৈকতে যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয় সেই বিষয়টি মাথায় রেখে তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটু পরে কিন্তু জোয়ার শুরু হবে সমুদ্রে, সেই সমুদ্রে যাতে জোয়ারের সময় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে কিন্তু নৌপুলিশের যে যানগুলো সেগুলো কিন্তু আমরা সমুদ্রের ভিতরে টহল দিতে দেখেছি। সেই হিসেবে এখানকার যে পর্যটন যে সার্বিক পরিস্থিতি সেটা হচ্ছে আজকে 3য় দিনে কিন্তু আসলে পর্যটন মুখর হয়ে উঠছে। বেলা যত বাড়বে সেই হিসেবে কিন্তু পর্যটক তত বাড়ার সম্ভাবনা কথা জানিয়েছেন এখানকার প্রশাসন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখেছি, এবছরও কিন্তু যে এখানকার যে পর্যটকদের যে প্রধান সমস্যাগুলো যে খাবার মান নিয়ে সেটা কিন্তু বড় হচ্ছে। তো এই বিষয়টি যদি প্রশাসন দৃষ্টি দেয় যে খাবার হোটেলগুলোতে অতিরিক্ত দাম নিয়ন্ত্রণ এবং পচাবাসী খাবার খাওয়ানো থেকে পর্যটকদের বিরত রাখা, সেই বিষয়টি হলে পর্যটকরা আসলে এখানকার যে ঈদের দীর্ঘ ছুটিতে তাদের যে ভ্রমণের যে কুয়াকাটাকে যেভাবে বেছে নিয়েছে, তো সেই হিসাব যদি পর্যটকরা যদি নিরাশ না হয় সেই হিসাবে পর্যটকরা আমাদের জানিয়েছেন যে খাবার হোটেলগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে যে কুয়াকাটা সৈকতের যে সৈকত কেন্দ্রিক কিনা, এখানকার কিন্তু যে বিভিন্ন নৌযানে করে তারা পার্শ্ববর্তী ফাত্রার বনাঞ্চল, পায়রা বন্দর এবং পাশাপাশি সড়ক পথে কিন্তু লেম্বুর বন, চরগঙ্গা। রাজু, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। সমুদ্র সৈকতে পর্যটকদের সমাগম সম্পর্কে জানাচ্ছিলেন। যাচ্ছি পরের সংবাদে। ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতে। পর্যটকরা ঈদের বাড়তি আনন্দ উপভোগ করতে ছুটছেন পাহাড়ে। যদিও এখনও বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকের সংখ্যাই বেশি। পর্যটনের দায়িত্বপ্রাপ্তরা বলছেন সামনের ছুটির দিনগুলোতে জেলার বাইরের পর্যটকদের সংখ্যা বাড়তে পারে। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের ছুটিতে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো লোকে লোকারণ্য। আলুটিলা, রহস্যময় গুহা, জেলা পরিষদ হর্টিকালচার পার্ক সহ পর্যটন স্পটগুলোতে দেখা গেছে লোকসমাগম। জেলায় অনেকগুলো পর্যটন কেন্দ্র থাকলেও সবকিছুকে ছাপিয়ে যায় আলুটিলা ও আলুটিলার ব্যতিক্রমী ব্রিজ। এছাড়াও রহস্যময় গুহা ও রিছাং ঝর্ণায় প্রাণ জুড়ে যায় পর্যটকদের। আরও রয়েছে পার্বত্য জেলা পরিষদ পরিচালিত জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, ঝুলন্ত সেতু, মায়াবিনী লেক, হাতিমাথা পাহাড়, তৈদুছড়া ঝর্ণা, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র ও পানছড়ির অরণ্য কুঠির। পর্যটকরা জানান তারা পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতেই পরিবার নিয়ে এসেছেন। আলুটিলা অনেক সুন্দর, এখানে আমার অনুভূতিটা অনেক ভালো। এখানে অনেক ঘুরতে আসছি, এখানে আমার সবাই ছবি তুলতেছি, অনেক মজা করতেছি। আমার বাবা মার সাথে কালচার পার্কে ঘুরতে এসেছি, ভালো লাগছে। এখানে একটা উৎসবমুখর পরিবেশ, আমি আগেও আসছি, জায়গাটা সুন্দর লাগছে, ভালো লাগছে। ব্যবস্থাপনাও ভালো, মনোরম পরিবেশটা অনেক সুন্দর, পাহাড় পর্বতে ঘেরা, সব দিকে মনোরম। খাগড়াছড়ির হর্টিকালচার পার্কের ব্যবসায়ী টিটু চাকমা জানান আগামী দিনগুলোতে লোকসমাগম আরও বাড়বে। প্রচুর পর্যটক আসছে, মোটামুটি আজকে ভালো ব্যবসা বিক্রি হচ্ছে, আগামীতেও আমাদের ভালো কিছু ব্যবসা বিক্রি হবে এটা আশা করছি। আগামী 2-3 দিনে আরো মনে হয়
পর্যটক বাড়বে বলে আশা রাখি। আর খাগড়াছড়ি হর্টিকালচার পার্কের কর্মকর্তারা জানান, পর্যটকদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে তারা প্রস্তুত। পর্যটকদের জন্য আমরা আকর্ষণীয় হিসেবে আলোকসজ্জা, তারপর ঝুলন্ত ব্রিজ, তারপর বাচ্চাদের জন্য কিডস রাইডস, এগুলো আকর্ষণ বৃদ্ধি করার জন্য ব্যবস্থা রেখেছি। এদিকে খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিশাত রায় জানান, পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবারে একটা কুইক রেসপন্স টিম রয়েছে, যে কোনো সময় পর্যটকদের যে কোনো স্থানে, শুধুমাত্র পর্যটন স্পটে হতে হবে এমন কোনো কথা নয়, যে কোনো স্থানে পর্যটকদের যে কোনো নিরাপত্তার স্বার্থে বা অন্যান্য স্বার্থে সেটা কুইকলি যেন রেসপন্স করতে পারে রেডি আছে। পাহাড়ের বাসিন্দারা বলছেন, পর্যটন নগরীগুলোর প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়ছে, প্রচুর পর্যটক আসছেন। এখন নজর রাখা দরকার এত মানুষের অবাধ ঘোরাফেরায় যেন পাহাড় স্বকীয়তা না হারায়। ফারদিন রব, ৭১। ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। ঈদ আনন্দ উপভোগ করতে দেশের দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব ও পরিবার সহ ছুটে আসছেন পর্যটকরা। এদিকে ছুটির দিনগুলোতে পর্যটকদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ। এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের যে কোনো জায়গা থেকে মোংলায় আসার পর মোংলা থেকে সবচেয়ে কাছাকাছি ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করমজলেই ভিড় সবচেয়ে বেশি ভ্রমণ পিয়াসীদের। ঈদের দিন বনের করমজল পর্যটন স্পটে পর্যটক কম হলেও ঈদের দ্বিতীয় দিন থেকে কয়েক হাজার দর্শনার্থী ভ্রমণে আসেন। এছাড়াও বনের হারবাড়িয়া, কটকা, কচিখালি ও আন্ধারমানিক সহ অন্যান্য স্পটেও ঢল নেমেছে পর্যটকদের। এই ছুটিতে বড় বড় বিলাসবহুল লঞ্চে সুন্দরবন ভ্রমণ করছেন দেশের নানা অঞ্চলের নানা বয়সী মানুষ। বেশ কয়েকজন আসছি, এইখানে ট্রলার ছাড়া তেমন একটা সমস্যা হয় না এখানে আসার জন্য। নিজের চোখে দেখতে ইচ্ছে করছে, তাই জন্য আমরা করমজল আসছি। আগে একবার গেছিলাম কিন্তু অতটা আপডেট ছিল না, এখন আর কি আরো অনেক উন্নত হয়েছে, এর জন্য আর কি দেখতে যাচ্ছি। ঈদের ছুটি পড়ছে, সবাই একসাথে বাড়িতে আসা, সেই সময় হচ্ছে আসার পরে সিদ্ধান্ত হয়েছে যে সবাই একসাথে ঘুরতে যাবে, তাই আর কি আসা এখানে। স্টার্টিং পয়েন্ট, এখানে একটা অভয়ারণ্যের মতো ছোট্ট জায়গা আছে, আর আছে কুমির আর হরিণের প্রজনন কেন্দ্র। পর্যটকদের কোনো ঘাট নেই। এই যে ফেরিঘাটটা আমরা ব্যবহার করি, হাজার হাজার মহিলা পুরুষ আসা যাওয়া করে, এদেরকে ওঠানামা করার জন্য নদীর গভীরতা কমে যাওয়ার কারণে এই ফেরিঘাটও শুকিয়ে যায়, উঠতে নামতে মানে খুব কষ্ট হয় যাত্রীদের। বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ জানায়, সুন্দরবনে এবারের ঈদের ছুটিতে পর্যটকের আগমনের সংখ্যা বিগত সময়ের চেয়ে তুলনায় বেশি। ঈদের ছুটিতে আশা করি পর্যটক অনেক বাড়বে। অন্যান্য পর্যটকটা আমাদের এখানে সেবাগুলো বেশিটা দেওয়া হয়, এই কারণে পর্যটকটা আমাদের সুন্দরবনে বেশি দেওয়া হয়। বন বিভাগ কর্তৃপক্ষ বলছে, আগামী ছুটির দিনগুলোতে আরও বেশি পর্যটক বাড়বে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট এই সুন্দরবনে। শারমিন স্বপ্না, ৭১। ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ঢল নেমেছিল মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। দূর দূরান্ত থেকে পরিবারের শিশু সদস্য সহ অন্যান্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মঙ্গলবারও বহু মানুষ জড়ো হয়েছিল চিড়িয়াখানায়। নগরবাসী বলছেন, ঢাকায় এমনিতেই বেড়ানোর জায়গার অভাব, সেটা কিছুটা হলেও পূরণ করছে চিড়িয়াখানা। আরও জানাচ্ছেন রহিম রমন। ঈদের দ্বিতীয় দিনের সকাল, তখনও খোলেনি চিড়িয়াখানার প্রবেশপথ। তবে এর আগেই টিকিট কাউন্টারে দর্শনার্থীদের দীর্ঘ সারি। বাবা মায়ের হাত ধরে চিড়িয়াখানায় ঘুরে ঘুরে বানর, ভাল্লুক, বাঘ, সিংহ সহ বিভিন্ন পশু পাখি দেখে আনন্দিত শিশুরা। আমি বানর দেখেছি, অনেক কিছু দেখেছি, বানর, সিংহ, বানর আর অনেক কিছু। এতে একটু উপভোগ করলাম। বাসা থাকতে থাকতে তো সবসময় বোর হয়ে যায়, সারা বছর তো বের হয় না, পড়াশোনা নিয়ে সবাই ব্যস্ত। এই জায়গার সবই দেখতে ভালো লাগে আর আসতে ভালো লাগে। বানর আবার খেলাধুলা পারে, কারণ বানর দেখতে আমার ভালো লাগে। এটা আমার আর কি ছোটবেলা থেকেই ইচ্ছা যে বানর দেখবো। কর্মব্যস্ত বাবা মায়ের সাথে চিড়িয়াখানা ঘুরে অনেক প্রাণীর সাথে নিজেদের পরিচয় করিয়েছেন তারা। বানরের লাফালাফি আর সিংহের গর্জনে শিশুদের আনন্দের সীমা ছিল না। রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, হাতি, জিরাফ, জেব্রা, সাপ, কুমির, কচ্ছপ, সসারু, আমি, বাবা, আম্মু, আপু, ভাইয়া, আর কেউ আসে নাই না, কারণ ওরা তো খাঁচায় বন্দি থাকে। দূর দূরান্ত থেকে শিশুদের নিয়ে আসা বাবা মায়েরা বলছেন, ঈদের উসিলায় কর্মব্যস্ত জীবনে নিজেরা যেমন বিনোদন পেয়েছেন, তেমনি শিশুদেরও একটু সময় দিতে পেরেছেন। ঈদের ছুটিতে আসলাম, এসে অনেক ভালো লাগতেছে।
আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। শিশুরা যাতে এগুলোর সাথে পরিচিত হতে পারে এবং তাদের যাতে আরো মানসিক বিকাশ ভালো হয়, মূলত এই কারণে এখানে আসা। যে বাচ্চাদেরকে আসলে বিভিন্ন ধরনের জীবজন্তু চেনানো, আমরা তো আসলে শহরে থাকি, এখানে তো সেভাবে গ্রামীণ পরিবেশগুলোতে যে পশু পাখিগুলো চেনার অপশন থাকে, এখানে তো সেই অপশনটা নেই। 4 বছর আগে 3 বছর আগে যেসব প্রাণীগুলো দেখছে এগুলো নাই বর্তমান, সেগুলো মারা গেছে। আমাদের এখানে দেখা যাচ্ছে, দেখেন কত পলিউশন এখানে, তার কারণে মানুষেরও যেরকম ক্ষতি হচ্ছে সেরকম পশুদেরও ক্ষতি হচ্ছে। বাঘ দেখছে, ভাল্লুক দেখছে, সজারু দেখছে। হ্যাঁ, খুব আনন্দ পাইছে। লম্বা ছুটির কথা মাথায় রেখে এবার দর্শনার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। রহিম রুমন, ৭১, ঢাকা। গণঅভ্যুত্থানে নিহত সাংবাদিক মেহেদী হাসানের পরিবারে নেই ঈদের খুশি। তার ছোট্ট 2 সন্তান আজ অপেক্ষায় আছে বাবা ফিরে আসার। ঈদের সময়টায় কেউ এই পরিবারটির খোঁজ রাখেনি। তার জীবনসঙ্গী পপির প্রশ্ন, সব মানুষের কথা বলে যে সাংবাদিক, তার পরিবারের খোঁজ গেল 8 মাসে কজন নিল? আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। ঢাকার অদূরে কেরানীগঞ্জের বোরহানীবাগের বাসাটিতে ঈদ এসেছে শূন্যতা আর বেদনার হাহাকার নিয়ে। এক রুমের এই বাসায় আর কখনোই ফিরবে না ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান। ছবি হয়ে যাওয়া মেহেদীকে বারবার ছুঁয়ে দেখে 4 বছরের অবুঝ শিশু নিশা। বাবা এখনো তার কাছে জীবন্ত ছবির মতোই। সে জানে বাবা বাউফলের দাদা বাড়িতে ছোট্ট ঘরে শুয়ে আছে। তাদের বাসায় ছোট্ট ঘর বানাইছে, ওই ঘরের ভিতরে শুয়ে রয়েছে। মেহেদী আর পপির 7 বছরের সংসারে অর্থবিত্ত ছিল না, কিন্তু সুখের কমতি ছিল না। বাবু থাক আপনার কাছে, আমরা একটু ঘুরে আসি, অনেকদিন যাবত ঘুরতে যাই না। ছুটি করে বাচ্চা নিয়ে পরে আমি ঘুরতে গেছি ওর সাথে, ও ঘুরতে অনেক পছন্দ করতো। রোজার শুরু থেকেই ঈদের অপেক্ষায় থাকতো মেহেদী। চাঁদ রাতে খোঁজ নিত স্ত্রী পপির হাত মেহেদী রঙে রঙিন হয়েছে কিনা। আমার এরকম ঈদ কখনোই যায় নাই, আমি কখনো হাত খালি থাকে নাই। আমার যদি একটু দেখতো যে আমার হাত খালি, বলতো কি ব্যাপারে এখনো মেহেদি পড়ো নাই কেন, কাজ ফলাও আগে মেহেদি পড়ো। কিন্তু আমার এবার পুরো হাত ফাঁকা, কেউ আমাকে বলে নাই তোমার হাত ফাঁকা কেন, তুমি মেহেদি পড়ো নাই কেন। রাত জেগে মেহেদির পছন্দের রসমালাই বানাতো পপি, সেটি হয়তো আর কখনোই বানানো হবে না। গেল ঈদেও একসাথে বেড়াতে যাবার স্মৃতি এখন পপির বেঁচে থাকার সম্বল। বেতন পাইছে, কোথায় কি লাগবে সে খরচটা ই করে, যদি আমাদের কাছে অল্প কিছু টাকাও থাকতো আমরা খেতাম না বাইরে, কিন্তু ঘুরতাম প্রচুর। ও আমার হাতে সব রান্না অনেক পছন্দ করতো, কিন্তু ঈদের জন্য স্পেশালি ওর জন্য আমার বানাইতেই হতো রসমালাই। বন্ধু অন্তপ্রাণ মেহেদী বন্ধুদের নিয়েই মেয়ের জন্মদিন, বিয়েবার্ষিকীর আয়োজন করতেন। জুলাইয়ের পর মেয়েদের জন্মদিন, মার্চে বিয়েবার্ষিকী, সবই নীরবে চলে গেল, কেউ খোঁজ রাখেনি। ও নিজের জীবনটা দিয়ে দায়িত্বটা পালন করে গেছে, কিন্তু ও চলে যাওয়ার পর ওর সন্তানের দায়িত্বটা কে নিবে? একটা বার কেউ আমার কাছে এসে জিজ্ঞাসা করে না এই যে ভাবি বাচ্চাদের নিয়ে ঈদ কেমন করতেছেন বা রোজা কেমন কাটতেছে আপনার। পপি এখনো মেহেদীর পোশাকগুলো ছুঁয়ে অনুভব করেন তার প্রিয় মানুষকে। মেহেদীর মতো সাংবাদিকরা সবার কথা তুলে ধরে, কিন্তু তারও যে একটি পরিবার ছিল সেটি কেউ মনে রাখে না। একটা সাংবাদিক অন্যরা কি অবস্থায় আছে, কার কি হইলো না হইলো, সে সব খোঁজটা রাখে, কিন্তু একটা সাংবাদিকের যে কি হইলো, তাদের কি অবস্থা, তাদের মৃত্যুর পর তাদের সংসার কিভাবে চলবে, এই খোঁজটা কেউ নেয় না। এই খোঁজটা কারা রাখবে? শাহনাজ শারমিন, ৭১, কেরানীগঞ্জ, ঢাকা। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত 2 শিক্ষার্থী নিলয় ও জাহিদ পরিবারের এবারের মলিন ঈদ উদযাপন। ছেলে হারানোর কষ্টের পাশাপাশি হত্যা মামলার এজাহার নামীয় আসামিরা এখনও ধরা পড়েনি। এতে চরম হতাশা ও শঙ্কা দেখা দিয়েছে উভয় পরিবারের মধ্যে। মোস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। জুলাই আন্দোলনে 1 দফা দাবিতে উত্তাল পুরো দেশ। সে সময় বুলেটের আঘাতে প্রাণ হারান পাবনা সদরের দোগাছি ইউনিয়নের বাসিন্দা মাহবুব হাসান নিলয়। তিনি সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। বছর ঘুরে আবারও ঈদ এসেছে, কিন্তু নিলয়ের বাড়িতে নেই কোনো আনন্দ। ঈদে যার সবচেয়ে বেশি আনন্দে মেতে থাকার কথা, সে এখন না ফেরার দেশে। আমি ওর জন্য কাপড় এনে আলাদা করে রাখতাম, আমি ওর ঈদের দিন সকালে বের করে দিতাম, খুব খুশি হতো এবং
আমি চিতাবাঘ এনে দিতাম, সেটাই আসলে একদম পারফেক্ট হতো। যখন সংবাদ আসলো যে গুলি খাইছে, কে খাইছে আমি সঠিক জানি না, কিন্তু আমার হাতের কাজ মাজ অনেক আগের থেকে যাওয়ার পর থেকে আমার হাত পা ভেঙে গেছে। একইভাবে ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুর গ্রামের জাহিদুলের বাড়িতেও আসেনি ঈদের আনন্দ। সন্তান হারানোর শোক কোনোভাবেই কাটিয়ে ওঠার নয়। যতটুকু দাবি করছে আমি দিয়ে তাকে ওইটুকুর পরে সন্তুষ্ট থাকতে হবে। 3টা ছেলে আল্লাহ রকম এই দিক দিয়ে খুব ভালো আছে, আমার পরে কোনো জুলুম করে কোনো কিছু আমার থেকে আদায় করে। মিষ্টি সেমাই মুখে দিয়ে ঈদের মাঠে 3 ভাই একসাথে বের হতো। সাহসী 2 সন্তানের জন্য পরিবার সহ এলাকার লোকজন গর্বিত। পাশাপাশি এও দাবি জানানো হয়েছে দোষীদের শাস্তি নিশ্চিতের। রাজনৈতিক পট পরিবর্তনের পরও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয় তবে সেটি বয়ে আনতে পারে আরও খারাপ কিছু, বলছে এলাকার লোকজন। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যদি এই আসামিদের বিচার না করা হয়, পরবর্তী সময়ে আমরা যারা ভুক্তভোগী তাদের পরিস্থিতিটা কি হবে? ছোট থেকে একসাথে বড় হয়েছি, সকালবেলা ঘুমের থেকে উঠতে দেরি হয়েছে, ওরা আমার একসাথে দেখা হতে দেরি হয়নি। এই কথাই বলতে চাই আমি যে এই ঈদে আমার চাই বেশি মিসুকে কেউ করবে না। এদিকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবার জুলাই আন্দোলনে নিহত এবং আহতদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন দলের নেতাকর্মীরা। জনাব তারেক রহমানের ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব তিনি প্রত্যেকটি পরিবারের খোঁজখবর রাখছেন, আহতদের সাহায্য করছেন। বনশ্রী হালদার, ৭১। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পর্যালোচনা করেছে বিএনপি, এমন কথা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও আশাবাদ জানিয়েছেন ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে, আর ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনের জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। গত 1.5 যুগে আওয়ামী সরকারের রোষানলের শিকার বিএনপি এবার ঈদ উদযাপন করছে একটু ভিন্ন আবহে। এতদিন পালিয়ে বেড়াতে হলেও 5 আগস্টের পর মুক্ত পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দলটির নেতাকর্মীরা। ঈদের দ্বিতীয় দিনে চট্টগ্রামে নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যাসিস্টের পতনের পর দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে মন্তব্য করে দেশ যেন আবারও পুরনো ধারায় না ফেরে সেজন্য সবাইকে সতর্ক করেন তিনি। এখানে নির্বাচনের একটা উৎসাহ আগ্রহ দেখা দিচ্ছে সকলের মধ্যে। আজকের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন বিগত বর্ষগুলোর তুলনায়। এইটাই হচ্ছে বাংলাদেশ, এইটাই বাংলাদেশকে এইভাবে রাখতে হবে। এই বাংলাদেশ যাতে কেউ পরিবর্তন করতে না পারে। ফ্যাসিস্টরা একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে, সেই জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। এদিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান সংস্কার আর নির্বাচন আলাদা কিছু নয়, দুটোই একসঙ্গে চলতে পারে, তবে সংস্কার ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে বলে সোজা জানিয়ে দেন মির্জা ফখরুল। যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়েও কথা বলেন তিনি। দেশটি বাংলাদেশে উৎপাদন ও উন্নয়নে বিনিয়োগের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তা আশা জাগানিয়া বলেও মন্তব্য করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হক, ৭১। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার বিকেলে মির্জাপুর দীঘা আইডিয়াল কলেজ মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে তা রুখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম খান, নাটোর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ আরও অনেকেই।
আমি আবার বলে দিলাম, বাংলাদেশের মানুষ ভোট, এই ভোটের জন্য মুখিয়ে আছে, এই ভোটের জন্য তারা অপেক্ষা করছে। কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত আগামী পার্লামেন্ট নির্বাচনের ষড়যন্ত্র চক্র থেকে বাংলাদেশের মানুষ ঢুকে দেবে। পূর্বাচল ৩০০ ফিট সড়কে দুর্ঘটনা এড়াতে বেপরোয়া গতির মোটরসাইকেল ও গাড়ি নিয়ন্ত্রণে জেলা পুলিশের নির্দেশে অভিযান চালিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কের ১ নম্বর সেক্টর ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলামের নেতৃত্বে অভিযানে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর রাজীব সহ র্যাব ১-এর কর্মকর্তারা অংশ নেন। অভিযানে ১০টি মোটরসাইকেলের চালককে ৩৩,৫০০ টাকা জরিমানা করা হয়। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি রেজু খালের বিভিন্ন পয়েন্টে অবৈধ পাথর উত্তোলনে নেমে গেছে পানির স্তর। এলাকার লোকজন বলছেন, শুষ্ক মৌসুমে এমনিতেও বিশুদ্ধ পানির সংকট থাকে। ছড়া এবং ঝিরির পানি একমাত্র সম্বল, কিন্তু ঝিরি থেকে পাথর উত্তোলনের কারণে সেই পানির উৎস বন্ধ হয়ে গেছে। তাদের অভিযোগ, এলাকার বিএনপি ও আওয়ামী লীগ নেতারা মিলেমিশে এই কাজ করছে। জহির রায়হানের তথ্য ছবিতে প্রতিবেদন। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড়ি জনগোষ্ঠী অধ্যুষিত সোনাইছড়ি ইউনিয়নের রেজুখালের বিভিন্ন স্থানে শুকিয়ে গেছে পানির স্তর। রেজুখালের পানির প্রবাহ থেকে পাথর উত্তোলন করায় ঝিরি সংলগ্ন পাহাড়গুলোতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এলাকাবাসীর অভিযোগ, ঝিরির পাহাড় কেটে পাথর তোলা হচ্ছে, এতে পানির উৎস বন্ধ হয়ে গেছে। ইউনিয়ন বিএনপি সভাপতি আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, জাহাঙ্গীর সহ বেশ কয়েকজন সিন্ডিকেট এসব পাথর তুলছে। আওয়ামী লীগ জাহাঙ্গীর তারা পলন রাস্তায় লাহোরি বাইর করি উদ্বোধন করে বাইর করে যেত। আমরা খামারে পানি পাই নাই, আর পানি খাওয়ার জন্য পাই না। আচ্ছা, পাথর নিয়ে গেলে তো আমরা তো পানি তো খাই না পারিবা। সোনাইছড়ি ও ঘুমধুমে গত কয়েক মাস ধরে পাথর উত্তোলনের খবর পাওয়া গেলেও এ নিয়ে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে। শুক্রবার ছিল, এই জন্য আগে থেকে কিছু যায়নি। কালকে এক ফাঁকে যাবো, সমস্যা নেই। এটা হচ্ছে উপজেলা প্রশাসনের ওখান থেকে হয়, মূলত দেখবে ঝিরি নষ্ট করতেছে, এই বিষয়টা আমরা দেখতে পাবো। আমাদের তো অনেক রেস্ট্রিকশন আছে। পাথর প্রাকৃতিক সম্পদ, জনজীবনেও এর প্রয়োজন রয়েছে, কিন্তু ঝিরি ও পাহাড় খুঁড়ে এসব পাথর উত্তোলন বন্ধ না হলে অচিরেই পাহাড়ি এলাকা পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে বলছেন বাসিন্দারা। ফারদিন নীরব, ৭১। বান্দরবানে নেমে গেছে পানির স্তর। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, এখন বান্দরবানের কোন কোন এলাকায় পানির সংকট রয়েছে, সেখানকার মানুষ কিভাবে তাদের পানির চাহিদা মেটাচ্ছে? সাথে আরেকটি বিষয় জানাবেন যে এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর কি বলছে, সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কোনো উদ্যোগের কথা বলেছে কিনা? আপনি যেমনটা বলেছেন, আসলে এই মৌসুমে, শুকনো মৌসুমে আসলে বান্দরবানে আসলে বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে আসলে পানির এমনি খুবই সংকট দেখা দেয়। এর মধ্যে আপনার পরিবেশের এই যে বিভিন্ন বন, যে পাহাড়গুলো আছে নেড়া হয়ে গেছে, বন, এখানে যে গাছগাছালি গুলো আছে, এগুলো আসলে গাছগাছালি শূন্য বললে চলে। যে প্রাকৃতিক যে ঝিরিগুলো আছে, ঝিরিগুলো আসলে দুর্গম এলাকায় যে পাহাড়ি জনগোষ্ঠীগুলো বসবাস করে, তারা কিন্তু এই ঝিরিগুলোর থেকে পানি আহরণ করে কিন্তু আসলে তারা জীবন পানির চাহিদা ওনারা পূরণ করে থাকে। আর বিশেষ করে এই যে আপনার যে 7টি উপজেলা রয়েছে বান্দরবানের সদরে, যে টিম্বুক যে ভেইয়াতা রয়েছে, ভেলটে রয়েছে, রুমা, থানচি, নাইক্ষ্যংছড়ি এবং লামা, আলীকদম এবং রংছড়ি, এই যে এই এলাকার দুর্গম অঞ্চলগুলোতে আসলে লোকজনের আসলে নাগরিক সুবিধা বলতে তেমন একটা কিছু নেই। তারা যে পাহাড় থেকে আসলে ওরা বসবাস করে, পাহাড়ের যে সম্পদগুলো রয়েছে, সম্পদগুলোর মাধ্যমে ওদের জীবিকা নির্বাহ করে। কিন্তু বিগত কয়েকটি বছর ধরে এই যে ঝিরি ঝর্ণাগুলোর যে পাথরগুলোতে যে পানির প্রবাহ ধরে রাখে, পাথরগুলো উত্তোলনের কারণে এই ঝিরি ঝর্ণাগুলো শুকিয়ে যাচ্ছে, ঝিরি ঝর্ণাগুলো মৃত ঝিরিতে পরিণত হয়েছে, যার কারণে এই মৌসুমে ওই অঞ্চলগুলোর লোকজনের পানির সংকট তীব্র থেকে তীব্র হয়ে দাঁড়ায়। আর এই যে জহির, ধন্যবাদ আপনাকে। সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগের অভাবে হারিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঐতিহ্যবাহী গ্রেহাউন্ড কুকুর।
একসময় উপজেলার প্রতিটি বাড়িতে এই কুকুর লালন পালন হলেও বর্তমানে উপজেলার মাত্র 2টি পরিবার কুকুর পালন করছে। খাদ্য, ওষুধ সহ প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় সেই 2টি পরিবারের জন্য অসম্ভব হয়ে গেছে কুকুর পালন। সহকর্মী জালাল উদ্দিন রুমির পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। চেহারার আকৃতি, আচার আচরণে অন্য সব কুকুর থেকে একেবারেই আলাদা এই কুকুর। কথিত আছে প্রায় 200 বছর আগে তদানীন্তন জমিদার দেওয়ান মোস্তফা আলী একজন ব্রিটিশের কাছ থেকে একটি হাতির বিনিময়ে চৌকস একটি কুকুর সংগ্রহ করেন। সেটি ছিল গ্রে হাউন্ড জাতের। 80 দশক পর্যন্ত এই জাতের কুকুরে সরাইল সমৃদ্ধ থাকলেও উপজেলার নোয়াগাঁও গ্রামের 2টি পরিবার কেবল ধরে রেখেছেন এই কুকুর পালনের ঐতিহ্য। খাদ্য, ওষুধ সহ প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় কুকুর লালন পালন করতে হিমশিম খেতে হচ্ছে 2টি পরিবারকে। দাদা পালছেন, বাবা পালছেন, এখন আমরাও পালতেছি, আমরাও চেষ্টা করতেছি এটারে চেষ্টা ধরে রাখার জন্য। একটা কুকুরের তলে মন করে 1 বছরে লক্ষ টাকা খরচ হয়, হয় 5-6টা বাচ্চা হইলে মন করেন যে সেটা কিছুটা সমান থাকে। খানা পিনার জিনিসপত্রের দাম অভাব, ওদেরকে গোশত খাওয়াইতে হয়, দুধ খাওয়াইতে হয়, প্রচুর পরিচর্যা করতে হয়, চোখে চোখে রাখতে হয়। বিশেষ প্রজাতির এই কুকুর সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। যেহেতু এখানে একটা এক্সেপশনাল বৈশিষ্ট্য সম্পন্ন একটা জাত কুকুরের আছে, তো সেই ক্ষেত্রে এটা একটা ভালো একটা দিক। তা আমরা এটা চেষ্টা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা বলতে পারি বা বলবো। প্রতিটি বাচ্চা কুকুর 15 থেকে 20,000 টাকা এবং বড় কুকুরগুলো আকার, রং এবং লিঙ্গভেদে 50,000 থেকে 70,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। হাসান আহমেদ, 71। পদ্মায় পানি কমে যাওয়ায় ধরা পড়ছে বিশাল আকৃতির মাছ, আর সেই মাছ নিলামে বিক্রি হচ্ছে রাজবাড়ীর দৌলতদিয়ার মাছের আড়তে। প্রতিদিন 1 ঘন্টায় এই আড়তে বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকার মাছ। এমনকি প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মহাবিপন্ন বাঘাইর মাছ। মৎস্য কর্মকর্তারা জানান, বাঘাইর মাছটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বাইরে থাকায় তারা কোনো পদক্ষেপ নিতে পারছে না। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোর হলেই ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর হয়ে ওঠে রাজবাড়ীর দৌলতদিয়ার মাছের আড়ত। শুরু হয় উন্মুক্ত নিলাম। মাছ ব্যবসায়ী ও খুচরা ক্রেতারা একত্রে অংশ নেয় এখানে। যে বেশি দাম হাঁকেন সেই পেয়ে যান মাছ। এলাকার লোকজন জানান, পদ্মার ইলিশ, পাঙ্গাস, আইড়, চিংড়ি, বেলে সহ সব ধরনের মাছ পাওয়া যায় এখানে। দৌলতদিয়া পদ্মা নদীর মাছ আসে, ভালো ভালো মাছ আসে, রুই, পাঙ্গাস, ইলিশ, চিংড়ি। পদ্মা নদীতে অনেক পাইকার আসে বহুত জায়গা থেকে, ফরিদপুর, রাজবাড়ী, শিবরামপুর, বসন্তপুর, ফরিদপুর, সম্পূর্ণ মাছ আছে। সীমিত মূল্যের ভিতরে এই মাছগুলো পাওয়া যায়, যে কারণে দূর দূরান্ত থেকে মানুষ এখান থেকে মাছ ক্রয় করে। মাছ ব্যবসায়ীরা জানান, জেলেরা প্রচুর মাছ নিয়ে আসেন এই বাজারে, আর পদ্মার মাছ কিনতে দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারাও। প্রতিদিন অন্তত 15 থেকে 20 লক্ষ টাকার মাছ বিক্রি হয় বলে জানান তারা। আজকে আমার কাছে আইড় মাছ আছে 4টা, ইলিশ আছে, পাঙ্গাস আছে, কাজলি মাছ আছে। বিভিন্ন জেলায় থেকে মাছ কেনার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন আমার দূর জায়গাতে। আর আমরা বিভিন্ন জেলায় মাছ বিক্রি করি, ফোনে বিক্রি করতে। আপনারা আমাকে সাথে যোগাযোগ করলে পারে আমার কাছে কিনতে পারবেন পদ্মা নদীর তাজা ইলিশ মাছ। এক আড়তে মনে করেন 1 লাখ, 1.5 লাখ এভাবে বেচা না, তাতে সব আড়ত মিলে প্রায় 15 লাখ, 20 লাখ টাকার মতো বিক্রি হয়। এখানে পদ্মা নদীর ফ্রেশ মাছ পাওয়া যায়। আমরা নিয়মিত এই বাজারে আসি, এখান থেকে মাছ কিনি। এদিকে প্রকাশ্যে নিলামেই এখানে বিক্রি হচ্ছে মহাবিপন্ন বাঘাইয়ের মাছ। এ নিয়ে মৎস্য কর্মকর্তারা বলছেন, বাঘাইয়ের মাছটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পড়ায় তারা কিছু করতে পারছেন না। এটা মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন এটা আসলে ব্যবহার করেনি, যার কারণে আমরা আমাদের পক্ষ থেকে এখানে এই বাঘাইয়ের মাছটা বিক্রি হলেও বা ধরলেও আসলে আমাদের সেরকম কোনো কিছু করার সুযোগ নেই। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এপারে পদ্মা আর মধ্যে যমুনা নদী বয়ে যাওয়ায় এখানে মাঝে মধ্যেই ধরা পড়ছে রুই, কাতলা, পাঙ্গাস ও বাঘের সহ বড় বড় মাছ। শারমিন স্বপ্না, 71। সংরক্ষণ ও তদারকির অভাবে অস্তিত্ব হারাচ্ছে নেত্রকোনার দুর্গাপুরের ঐতিহ্যবাহী কমলা রানীর দিঘি। এই দিঘিকে ঘিরে মানুষের উৎসাহ থাকলেও বর্তমানে বেশিরভাগ অংশ বিলীন হয়ে যাওয়ায় হতাশ পর্যটকরা। ঐতিহাসিক এই নিদর্শনটি রক্ষায় জোর দাবি জানিয়েছেন তারা। রাজেশ গৌড়ের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে বিরিশিরি ইউনিয়ন পরিষদের কাছেই অবস্থিত ঐতিহ্যবাহী কমলা রানী দিঘি।
কথিত আছে 15 শতকের শেষে সুসং দুর্গাপুরের রাজা জানকীনাথ এই দিঘিটি খনন করেন, কিন্তু পানি না থাকায় রানী কমলা দেবী দিঘির মাঝখানে পূজায় বসেন এবং একসময় বজ্রপাতে মাটি ফেটে পানি বেরিয়ে আসে। সেখানেই তলিয়ে যান রানী কমলা দেবী। এমন ইতিহাসের কারণে সবাই কৌতূহলী হয়ে দিঘিটি দেখতে আসেন। কিন্তু ঐতিহাসিক এই দিঘির বর্তমান অবস্থা দেখে হতাশ পর্যটকরা। প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্য ও 3 কিলোমিটার প্রশস্ত এই দিঘির বেশিরভাগই এখন সোমেশ্বরী নদীতে বিলীন হয়ে গেছে। বাকি অংশে চলছে চাষাবাদ। এখন শুধু কালের সাক্ষী হয়ে আছে দিঘির দক্ষিণ পশ্চিম পাড়। যদি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একটা ফলক নির্ণয় করা থাকে যেটা কমলারানী দিঘি, তাহলে মানুষজন আসতে সহজেই জানতে পারবে এবং দেখতে পারবে যেটা কমলারানী দিঘি। এখানে দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে দেখে কমলারানীর দিঘির কোনো অস্তিত্ব নেই, তারা হতাশ হয়ে ফিরে যায়। আমি উপজেলা প্রশাসনের কাছে দূর দাবি জানাই যাতে এখানে একটি স্মৃতিফলক লেখা হয়। নতুন প্রজন্মের কাছে দিঘিটিকে পরিচিত রাখতে এবং এর ঐতিহ্য টিকিয়ে রাখতে অবশিষ্ট অংশটুকু সংরক্ষণ ও স্মৃতিফলক নির্মাণের দাবি জানিয়েছেন সুশীল সমাজের নেতারা। নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর ঐতিহ্য ইতিহাস তুলে ধরার জন্য একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হোক। কমলারানী স্মৃতিটা রক্ষা করার জন্য একটা নাম ফলক এবং ফলকের মাধ্যমে তার সংক্ষিপ্ত একটা হিস্টোরি তার স্মৃতিটা ধরে রাখার জন্য আমরা অনুরোধ করব। দিঘিটি সরেজমিনে পরিদর্শন করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দিঘিটির বর্তমানে অস্তিত্ব প্রায় লোপ পেয়েছে। আমি ব্যক্তিগতভাবে সেখানে ভিজিট করে এটি সংরক্ষণের জন্য পরবর্তী যে পদক্ষেপ সেটি গ্রহণ করার চেষ্টা করব। ঐতিহাসিক এই কমলারানীর দিঘি সংরক্ষণে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি দুর্গাপুরবাসীর। মনিরা কাজুরি, ৭১।